শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জাতির কাছে ক্ষমা না চেয়ে আবারও কি জনগণের অনুভূতি বুঝতে ভুল করলেন শেখ হাসিনা, নাকি এই ভুল তার আরেকটি রাজনৈতিক কূটকৌশল? সম্প্রতি ৩ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করা পলাতক এই নেত্রী ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় তার দায় আসন্ন নির্বাচন, দেশে ফেরা ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন। পালিয়ে যাবার পর এই প্রথম তিনি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। ৩টি সাক্ষাৎকারেই শেখ হাসিনা প্রায় একই ভাষায় কথা বলেছেন। নিজে কোনো কিছুর দায় নেননি এবং কোনো অনুশোচনাও করেননি। যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে দেখছেন তারা অবশ্য এতে অবাক হননি। তার চরিত্রটাই এমন, আর তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যাকাণ্ডও তার মানসিকতায় একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। কখনো কখনো আপাত হাস্যোজ্জ্বল মমতাময়ী এক মুখোশের আড়ালে তিনি ছিলেন এমন এক নিস্পৃহ রাজনীতিক, দেশ বা দেশের সাধারণ জনগণের প্রতি যার বিন্দুমাত্র মায়া মমতা ছিল না। প্রায় ২০ বছর তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় তিনি যেসব বক্তব্য ও সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো ভালোভাবে লক্ষ্য করলেই তার অহংকারী, আক্রমণাত্মক আর কুটিল চরিত্রের আঁচ পাওয়া যায়। আর জনগণের মনের ভাষা তিনি কখনো বোঝেননি, বুঝতেও চাননি। দেশের মানুষের তীব্র রোষের শিকার হয়ে পালাতে বাধ্য হওয়ার পরেও তার সেই চারিত্রিক বৈশিষ্ট্য আগের মতোই আছে। অভ্যুত্থানের পর সামাজিক মাধ্যমে তিনি কর্মীদের উদ্দেশ্যে যেসব বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি কর্মীদের ভবিষ্যৎ বা নিরাপত্তার কথা না ভেবে অপরিণামদর্শী নির্দেশনা দিয়েছেন। তবে তার সাম্প্রতিক ৩টি সাক্ষাৎকার বেশ গোছানো এবং পরিকল্পিত। হয়তো মূলধারার গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বলেই খুব হিসেব করে কৌশলী উত্তর দিয়েছেন। সাক্ষাৎকারগুলোতে ছাত্র জনতার হত্যাকাণ্ডের জন্য মাঠ পর্যায়ে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ওপরেই দায় চাপিয়েছেন তিনি। এমনকি গণঅভ্যুত্থানকে একটা সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক দায়িত্ব বলেও জাহির করার চেষ্টা করেছেন। যখন তাকে প্রশ্ন করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা, তখন হাসিনা উত্তর দিয়েছেন, আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান, ভাই বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকব। গত বছরের বিক্ষোভ দমনের কর্মকাণ্ডকে সমর্থন করে তিনি আরো বলেছেন, তিনি কোনো ব্যক্তিগত দায় স্বীকার করেন না, আর ওই আন্দোলন ছিল একটি সহিংস বিদ্রোহ। শেখ হাসিনার দাবি বেশিরভাগ প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়া। তিনি প্রসঙ্গে বলেন, একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম, এটা ঠিক নয়। শেখ হাসিনা দাবি করেন, প্রথম দিকের হত্যাকাণ্ড নিয়ে তার সরকারি একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল, কিন্তু পরে তা বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে তিনি স্বীকার করেন, চেইন অব কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই হয়েছিল। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেছেন, মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা মেনে চলার কথা ছিল। এসব নির্দেশিকায় বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া ছিল। এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেগুলো ভুল ছিল। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের। মূল অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ছাত্র ও বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। শেখ হাসিনা দাবি করেছেন, মৃত্যুর সংখ্যাটি অতিরঞ্জিত। তার ভাষ্যমতে এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে, কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা। এই বিচার নিয়ে শেখ হাসিনা বলেছেন, যদি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে মৃত্যুদণ্ড দেয় তাতে আমি অবাক হব না বা ভয়ও পাব না। এটি একটি প্রহসনের বিচার, যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। সাংবাদিকরা শেখ হাসিনাকে সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া তার অডিও রেকর্ডিং নিয়েও প্রশ্ন করেন, যেখানে হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলছেন। তবে শেখ হাসিনা এই রেকর্ডিংগুলোকে প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া এবং বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন। কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করবে এবং সম্ভবত আদালত তার প্রতি সদয় হবে না। যদিও শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেছেন, সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয়। শেখ হাসিনা সব অভিযোগ অস্বীকার করলেও গত বছর বিক্ষোভকারীদের ওপর যে দমন পীড়ন চালানো হয়েছিল তাতে আন্তর্জাতিক সংগঠনগুলোও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিল। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান
অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনেও বলা হয়েছে, বাংলাদেশে গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিক্ষোভ চলাকালে আনুমানিক 1400 মানুষ নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এসব হতাহতের বেশিরভাগই হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মাটিতে এটি ছিল সবচেয়ে সহিংস ঘটনা। সাক্ষাৎকারে দেশত্যাগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গত বছরের 5 আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়ায় তিনি চলে যেতে বাধ্য হন। তবে নির্বাসনে থাকলেও তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এখনও প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, শুধু অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে ঠিক করতে পারে। এই বিষয়ে শেখ হাসিনা বলেন, কোন সরকার যদি এমন নির্বাচনের মাধ্যমে গঠিত হয় যেখানে তার দল থাকবে না, তবে তিনি সেই সরকারের অধীনে বাংলাদেশে ফিরবেন না। নিজে পরপর 3টি একতরফা নির্বাচনের আয়োজন করলেও শেখ হাসিনা এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক নির্বাচন বর্জন করবে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অবিচারী নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি যদি একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান, তাহলে আপনি লাখ লাখ ভোটারকে বঞ্চিত করতে পারেন না। তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ একদিন আবার বাংলাদেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে, সরকারে থাকুক বা বিরোধী দলে। আর এই দল পরিচালনার জন্য তার পরিবার দরকার নেই। আওয়ামী লীগের শাসনামলে গোপন বন্দিশালায় নিখোঁজ হওয়া শত শত মানুষের ভাগ্যে কি ঘটেছে, এমন প্রশ্নে অবশ্য শেখ হাসিনা কোনো জবাব দেননি। সাক্ষাৎকারগুলোতে অনেক প্রশ্নের জবাব দিলেও শেখ হাসিনা সুকৌশলে একটি বিষয় এড়িয়ে গেছেন, সেটা হলো তার নিজের দায়। সরকার প্রধান হিসেবে অভ্যুত্থানের সময়কালীন সরকারের সমস্ত অন্যায়ের দায় শেখ হাসিনার ওপরেই বর্তায়। তিনি যদি সেটা অস্বীকার করেন, তাহলে বলতে হবে সরকার ও প্রশাসনের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেটা তো কোনো পাগলেও বিশ্বাস করবে না। এই যে তিনি তার কৃতকর্মের জন্য এতটুকু অনুতপ্ত হলেন না, ক্ষমা না চাওয়ার ঔদ্ধত্য দেখিয়ে উল্টো সেগুলোর সপক্ষে সাফাই দিলেন, অন্যদের ওপর দায় চাপিয়ে দিলেন, এটাই তার চরিত্র। জনগণের অনুভূতিকে তিনি এভাবেই বারবার আঘাত দিয়েছেন, আবারও দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।